কিছু কারণ দেখিয়ে আপনার সম্পত্তির অনুকূলে রেকর্ড সংশোধন করার আবেদনটি অর্থাৎ নামজারির আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে। কি সেই কারণগুলো এবং সেই কারণগুলোর সমাধানের উপায় কি, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি। তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। সম্পত্তি যখন আপনি মালিক বনে যাবেন তখন সেই সম্পত্তির অনুকূলে তো নিশ্চয়ই আপনাকে দলিল তৈরি করতে হবে এবং সেই দলিলের বলে পরবর্তীতে কিন্তু ওই সম্পত্তির অনুকূলে যার কাছ থেকে আপনি নিয়েছিলেন সেই সকল ব্যক্তির নাম রেকর্ড থাকলে সেই রেকর্ড কেটে আপনার নাম কিন্তু রেকর্ডে অন্তর্ভুক্ত করতে হবে এবং এই প্রসেসটাকেই কিন্তু নামজারি কিংবা খারিজ বলা হয়। এখন এটি না করলে কিছু সমস্যা রয়েছে, অর্থাৎ আপনি ধরুন একটি সম্পত্তি ক্রয় করেছেন, সেটি দলিল তৈরি করেছেন, দলিল রেজিস্ট্রেশনও করেছেন, কিন্তু আপনি কোনোভাবে নামজারি কিংবা খারিজ করতে পারছেন না। এখন যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তিনি যদি মৃত্যুবরণ করেন তাহলে তার পরবর্তীতে যে সকল ওয়ারিশ আছেন তারা এসে দেখলেন যে সম্পত্তির অনুকূলে আমাদের পিতার কিংবা পূর্বপুরুষের নাম রয়েছে রেকর্ডে, এখন আমরা এই সকল সম্পত্তির মালিকানা দাবি করতে পারবো। যে সকল ব্যক্তি ভোগ দখল করছেন তাদেরকে যদি কোনোভাবে তারা হয়রানি করতে চায়, শত্রুতা তৈরি হয়, তাহলে কিন্তু হয়রানিও করতে পারে এবং ওই সকল সম্পত্তি কিন্তু ওই যে রেকর্ড তাদের পূর্বপুরুষের নামে ওই রেকর্ড বলে শিখিয়ে এসেও কিন্তু ভোগ দখলেও যেতে পারে। এক্ষেত্রে আপনি যেহেতু সম্পত্তির দলিল তৈরি করে পরবর্তীতে রেজিস্ট্রেশন করেছেন, সেক্ষেত্রে আপনার সম্পত্তি আপনার কাছ থেকে ছিনিয়ে নেওয়াটা খুব একটি সহজ ব্যাপার হয়ে দাঁড়াবে না। আপনি যদি মামলা মোকদ্দমায় যান সেই ক্ষেত্রে হয়তো সময় লাগবে, কিন্তু সম্পত্তির মালিকানা পাওয়ার সম্ভাবনা কিংবা আপনার যে মালিকানা ফিরিয়ে দেওয়া এটি আদালত সর্বাত্মক চেষ্টা করবে এবং আশা করি আপনি পাবেন। কিন্তু আপনি যে সামগ্রিকভাবে হয়রানি হলেন কিংবা যদি কোনো কারণে আপনার দলিলটি বর্তমানে যারা এসে সম্পত্তির মালিকানা দাবি করছে ভুয়া প্রমাণিত করে সেক্ষেত্রে, এবং ভুয়া প্রমাণিত করার কিন্তু কিছু মাধ্যম রয়েছে এবং সুযোগও রয়েছে। আদালতে যারা যান নাই, মামলা মোকদ্দমা যারা যান নাই, শুধু মুখে মুখে পূর্বপুরুষের কাছ থেকে ওর কাছ থেকে শুনে আসছিলেন যে এই আদালতে গেলে হয়রানি হতে হয়, দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে ঘোরাফেরা করতে হয়, যে সম্পত্তির দাম যত তার থেকে খরচ বেশি হয় আদালতে গেলে, এই ব্যাপারটি কিন্তু কেউ আর এমনি এমনি বলে নাই। এটির পিছনে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সম্পত্তির যে সংক্রান্ত বিষয়গুলো, এগুলো একটি ঘটনা মালিকানা প্রমাণ করার জন্য হলেও তিনটি মন্ত্রণালয় থেকে এটিকে আপনার পরিচালনা করা হয়। একটি ভূমি মন্ত্রণালয়, একটি আইন মন্ত্রণালয়, একটি জনপ্রশাসন মন্ত্রণালয়। এটি কিন্তু অত্যন্ত দুঃখজনক কিংবা একটি বিড়ম্বনার ব্যাপার যে রেজিস্ট্রেশন সংক্রান্ত বিষয়গুলো আপনার আইন মন্ত্রণালয় দেখে, আবার এই যে নামজারি, তারপরে এই যে আপনার সম্পত্তির অনুকূলে যে এই রেকর্ড সংশোধনের ব্যাপারগুলো কিন্তু আপনার ভূমি মন্ত্রণালয় দেখে। এই যে একটি ব্যাপার, এগুলোকে কিন্তু অত সহজভাবে নেওয়ার বিষয় না, যার কারণে যখন একজন ব্যক্তি আদালতে যায় তখন কিন্তু তার কাগজপত্র যখন চেক করার জন্য পাঠানো হয় তখন এই যে আমলাতান্ত্রিক জটিলতার ব্যাপারটি আমরা জানি না, এই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে পড়ে আমাদের কিন্তু দিনের পর দিন দীর্ঘদিন ধরে ঘুরে তারপরে মামলার রায় আমরা আমাদের পক্ষে নিয়ে আসতে পারি না। যার কারণে সম্পত্তি ক্রয় করার পরেই নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ দলিলের ফাইনাল কপি বের হওয়ার পরই কিন্তু আমাদের নামজারি করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং বিদায়ী সরকার স্মার্ট ভূমি সেবা হিসেবে একটি প্রকল্প নিয়েছিলেন, যে প্রকল্পটি বাস্তবায়ন করলে আমরা মনে করছিলাম যে সম্পত্তির যে নামজারি সংক্রান্ত যে জটিলতা এগুলো কেটে যাবে, কিন্তু সেটি আসলে কবে হবে কিভাবে হবে এটুকু এখন একটি ধোঁয়াশার ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে। তারপরেও এই যে নামজারি যখন আপনি করবেন একটি নির্দিষ্ট ফি পরিশোধ করে, সেখানে কিন্তু বিভিন্ন কারণে আপনাদের নামজারিগুলো বাতিল করে দেওয়া হয়। এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হচ্ছে ঘুষ, দুর্নীতি কিংবা আপনাকে সুকৌশলে জালের মধ্যে পেঁচিয়ে ঘুষ দিতে বাধ্য করা হয়। এটি তো আছেই, তার মাঝেও কিন্তু কিছু কারণ দেখানো হয়, অর্থাৎ আপনি যদি ঘুষ না দিতে চান তারপরে আপনার সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকার পরেও কিছু ভুল কিন্তু আমরা করে ফেলি, কেননা আমরা কিন্তু এই সকল কার্যক্রম চালাতে গেলে কখনোই লিগেল এক্সপার্টের সহযোগিতা নেই না। আমরা যারা বিশেষ করে থানা পর্যায়ে, জেলা পর্যায়ে কিন্তু গ্রামে বসবাস করি তারা। এখন ধরুন আপনি নামজারি আবেদন করেছেন, এই নামজারি আবেদন কিন্তু আপনার কিছু ক্ষেত্রে বাতিল হতে পারে। ধরুন আপনি সম্পত্তির অনুকূলে যে নামজারিটি চাচ্ছেন সেই সম্পত্তিটি যখন নামজারি করার জন্য অনুসন্ধান করা হয়, অর্থাৎ সাব রেজিস্ট্রি অফিস থেকে যখন দেখা হয় যে এই ব্যক্তির সম্পত্তির দলিল ফাইনাল, তাকে নামজারি দেওয়া হয়, এই ধরনের একটি রিপোর্ট আসে, তখন নামজারি আবেদন করলেন ভূমি অফিসে, ভূমি অফিস তখন আপনার সেই নামজারির অনুকূলে আপনার এই যে সম্পত্তির যে ভূমি
উপজেলা কিংবা এই যে ইউনিয়ন অফিসগুলো রয়েছে সেগুলোর থেকে কিছু ব্যক্তিকে অনুসন্ধান করতে পাঠানো হয়। তারা গিয়ে অনুসন্ধান করে দেখেন যে সরেজমিনে আপনার সম্পত্তি কি অবস্থায় আছে কিংবা কি পরিস্থিতি রয়েছে, তারপর একটি রিপোর্ট দেয়। এখন এই যে রিপোর্ট যে দেয়, এই রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু নামজারি হয়। এখন দেখা যাচ্ছে যে আপনি সম্পত্তির অনুকূলে নামজারির জন্য আবেদন করেছেন, কিন্তু সম্পত্তি আপনার দখলে নেই। এই যে দখলে নেই, এই জন্য কিন্তু আপনার নামজারি খারিজ হয়ে যেতে পারে, আপনি কিন্তু কোনোভাবে নামজারি নাও পেতে পারেন। এরপরে ধরুন আপনি একটি সম্পত্তির অনুকূলে নামজারি চেয়েছেন, সেই সম্পত্তিটি আপনার ভূমি আইন যেটা বলে যে কোনো একজন ব্যক্তি 60 বিঘার অধিক কোনো কৃষি জমি ভোগ দখল করতে পারবে না, তার মালিকানায় থাকতে পারবে না। তাহলে যে ব্যক্তি আপনি ক্রয় করে নামজারির জন্য আবেদন করেছেন, আপনার ওই সকল সম্পত্তি ক্রয় করলে 60 বিঘার অতিরিক্ত সম্পত্তি আপনার মালিকানায় চলে যাচ্ছে, এটি কিন্তু কোনোভাবে আপনার আর নামজারি করে দেওয়া হবে না। আপনি কিন্তু ওই নামজারি করে পরবর্তীতে ব্যর্থ হবেন, আপনার নামজারি খারিজ করে দেওয়া হবে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলা হচ্ছে যে আপনার সম্পত্তির অনুকূলে ডকুমেন্ট ঠিকঠাকভাবে সাবমিট করতে হয়, অর্থাৎ জমির দাগ নাম্বার, দলিলে উল্লেখিত যে সকল তথ্যাদি থাকে সেগুলোর অনুকূলে ফর্মে সঠিকভাবে আপনার সবকিছু বিস্তারিতভাবে লিখতে হয়। এখন যদি কোনো কারণে আপনার এই যে আবেদন প্রক্রিয়ার মধ্যে কোনো ভুল থাকে, তাহলে কিন্তু আপনার সম্পত্তির অনুকূলে আপনি কোনোভাবে নামজারি পাবেন না। আবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে, সরকারি কোনো যদি ইন্টারেস্ট থাকে, অর্থাৎ আপনি একটি সম্পত্তির অনুকূলে নামজারি করতে গেছেন, সেই সম্পত্তিতে সরকারের ইন্টারেস্ট রয়েছে, আপনি জানতেনও না সেই সকল সম্পত্তি সরকারের খাস তালিকাভুক্ত সম্পত্তি, কোনো মন্দিরের সম্পত্তি, কোনো মসজিদের সম্পত্তি, কিংবা আপনি সম্পত্তির অনুকূলে নিয়ম অনুযায়ী খাজনা পরিশোধ করেন নাই, আপনার ওই সকল সম্পত্তিতেও কিন্তু তখন সরকারি ইন্টারেস্ট ক্রিয়েট হয়। তখন এই কারণেও কিন্তু আপনার সম্পত্তির অনুকূলে নামজারি বাতিল হয়ে যেতে পারে। এবং এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে বাটোয়ারা দলিল ছাড়া কোনোভাবেই আর নামজারি করে দেয়া হবে না। অর্থাৎ আপনাদের ওয়ারিশরা সম্পত্তি দাগে দাগে ভোগ দখল করে সেই সম্পত্তি যদি দাগে দাগে নামজারি করতে আসেন, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের ওই সকল সম্পত্তি নামজারি করে দেয়া হবে না। আবার যদি কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন বিহীন দলিল ছাড়াই আপনার এসে সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি চায়, তাহলে কিন্তু সেই সম্পত্তির অনুকূলে নামজারি দেওয়া হবে না। এক্ষেত্রে যদি অরিজিনাল মালিক ও যাদের কাছ থেকে আপনি সম্পত্তি হস্তান্তর করে নিয়েছেন তারাও সব সাক্ষী দেয় যে সম্পত্তি আমার, তাকে আমি হস্তান্তর করে দিয়েছি, তাদের নামে নামজারি করে দিন, এক্ষেত্রেও ওই যে রেজিস্ট্রেশন নাই দলিলের, সেজন্য কিন্তু আপনি সম্পত্তির অনুকূলে নামজারি পাবেন না। এই যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো ছাড়াও কিন্তু আরো কিছু কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলোর মধ্যে যদি আপনার সম্পত্তিটি পড়ে, তাহলে ওই সম্পত্তি কিন্তু আপনি কোনোভাবে নামজারি পাবেন না, আপনার নামজারির আবেদন খারিজ হয়ে যাবে। এখন অনেকেই বলতে পারেন টাকা থাকলে আসলে সম্পত্তির অনুকূলে নিজের নামে নামজারি কিংবা সম্পত্তি খারিজ করে নেওয়া কোনো ব্যাপার না। দেখুন, সর্বাধিক পরিমাণে নামজারি খারিজ হয় কিংবা বাতিল করে দেওয়া হয় এই অফিসগুলোর থেকে একটি কারণে, সেটি হচ্ছে আপনার কাছ থেকে ঘুষ চাওয়া হচ্ছে। এখন আপনি যদি লিগেল ওয়েতে সম্পত্তির নামজারি চান, তাহলে এই লিগেল ওয়েগুলোর মধ্যে যে কোনো একটি যদি আপনার সামনে ঘটে, তাহলে কিন্তু আপনার নামজারি বাতিল হতে পারে। তাছাড়া আপনার যদি সম্পত্তির অনুকূলে সকল ডকুমেন্ট ঠিকঠাক থাকে, আপনি কিন্তু ঘুষ ছাড়াই দিনের পর দিন আপনাকে ঘুরতে হলেও কিন্তু আপনি কিন্তু সম্পত্তির অনুকূলে নামজারি একটা না একটা সময় ঠিক মতো পেয়ে যাবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।